আমাদের আজকের আলোচনার টেবিলে রয়েছে স্যামুয়েল হ্যানিম্যানের লেখা অর্গানন অফ মেডিসিন বইয়ের কয়েকটি অংশ। আমাদের একজন শ্রোতাই পাঠিয়েছেন। হুম। আজ আমরা ক্রনিক রোগ, মানে যেগুলো চিরস্থায়ী রোগ, সেগুলোকে দেখার একটা একদম অন্যরকম দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো। বেশ বিপ্লবী একটা ধারণা বলা যেতে পারে। অবশ্যই। আমাদের আজকের লক্ষ্যটা কিন্তু বেশ নির্দিষ্ট। মানে আমরা শুধু এটা জানব না যে কি বলা হয়েছে, বরং বোঝার চেষ্টা করব যে কেন বলা হয়েছে। কেন একজন রোগীর চিকিৎসার জন্য শুধু তার শারীরিক লক্ষণের বাইরেও, মানে তার চরিত্র, পেশা, সামাজিক জীবন, এ সব কিছুকে এত গভীরে গিয়ে ভাবার কথা বলা হয়েছে। চলুন এই ধারণার একেবারে মূলে ঢোকা যাক। ঠিক। আর এই আলোচনার প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। প্রায় ২০০ বছর আগে হ্যানিম্যানের সময় হুম। তিনি একজন চিকিৎসক হিসেবে একটা জিনিস দেখে খুব হতাশ হচ্ছিলেন। দেখছিলেন যে কিছু রোগ হুট করে আসে আবার সেরেও যায়, কিন্তু বেশিরভাগ দীর্ঘস্থায়ী রোগ চিকিৎসার পরও বারবার ফিরে আসছে, ও আচ্ছা। অথবা হয়তো রূপ বদলে অন্য কোনো রোগ হিসেবে দেখা দিচ্ছে। এই পর্যবেক্ষণ থেকেই তার মনে প্রশ্ন আসে যে রোগের মূল কারণটা কি তাহলে আরও গভীরে কোথাও লুকিয়ে আছে। ইন্টারেস্টিং। আর এই গভীর অদৃশ্য কারণকেই তিনি পরে মায়াজম বলে চিহ্নিত করেছেন। তাহলে চলুন এই সূত্র যেতে পারে। এখানে একটা খুব মৌলিক প্রশ্ন তোলা হয়েছে, তাই না? হ্যাঁ। যে একজন চিকিৎসকের জন্য কি শুধু রোগের ওই তাৎক্ষণিক কারণটা, মানে ধরুন ঠান্ডা লেগে জ্বর আসা, এটা জানাই যথেষ্ট, নাকি একটা পার্মানেন্ট সমাধানের জন্য আরও গভীরে যেতে? স্পষ্ট করে দেয় অ্যাকিউট বা তীব্র রোগের ক্ষেত্রে রোগের উত্তেজক কারণটা জানা খুব জরুরি। যেমন? যেমন ধরুন, অতিরিক্ত দৌড়ঝাঁপ করে কেউ অসুস্থ হয়ে পড়ল, বা কোনো একটা বিশেষ খাবার খেয়ে পেটের গণ্ডগোল হলো। এখানে কারণ আর ফলাফলটা খুব পরিষ্কার। হুম হুম। কিন্তু যখন আমরা ক্রনিক বা চিরস্থায়ী রোগের কথা বলছি, তখন বিষয়টা এত সহজ থাকে না। বছরের পর বছর ধরে যে হাঁপানি বা বাতের ব্যথা চলছে, তার পেছনে তো শুধু একটা উত্তেজক কারণ থাকে না। ঠিক। হ্যানিম্যানের দর্শন অনুযায়ী এর পেছনে থাকে এক ধরনের বংশানুক্রমিক বা অর্জিত প্রবণতা, আর সেটাকেই তিনি বলছেন ক্রনিক মায়াজম। ও আচ্ছা। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আধুনিক চিকিৎসায় আমরা যাকে বলি রুট কজ অ্যানালিসিস, হ্যানিম্যান সেই সময়ে অনেকটা সেরকমই কিছু ভাবছিলেন। কিন্তু তার ভাবনাটা ছিল আরও গভীর, প্রায় দার্শনিক স্তরের। একদম। একটা বাগানের আগাছায় যেমন শুধু ওপর থেকে ছেটে ফেললে বারবার গজায়, রোগের লক্ষণগুলোকে শুধু চাপা দিলে তো লাভ নেই, যতক্ষণ না তার মূল শেকড়টা খুঁজে উপরে ফেলা হচ্ছে। ওই শেকড়টাই তাহলে মায়াজম। একেবারে যথার্থ তুলনা। আর ওই শেকড়টা খুঁজে বের করার জন্যই তো সোর্সে কিছু নির্দিষ্ট বিষয় খুব খুঁটিয়ে দেখার কথা বলা হয়েছে। কি কি সেগুলো? এগুলো শুধু রোগের শারীরিক কষ্টের একটা লিস্ট নয়, বরং মানুষটাকে তাকে সামগ্রিকভাবে বোঝার একটা চেষ্টা। যেমন তার শারীরিক গঠন কেমন, তার নৈতিক এবং বৌদ্ধিক চরিত্র অর্থাৎ তার মানসিকতা, সে কি আশাবাদী না নিরাশাবাদী, তার চিন্তার ধরনটা কেমন। মানে তার পার্সোনালিটি? হ্যাঁ, তার পার্সোনালিটি। এছাড়াও তার পেশা, সে কি বসে কাজ করে নাকি কায়িক পরিশ্রম করে, তার জীবনযাপনের ধরন, তার অভ্যাস, কি খায়, কখন ঘুমায়, এমনকি তার সামাজিক, পারিবারিক সম্পর্ক, বয়স এবং যৌনজীবন সম্পর্কিত বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এখানেই আমার একটা প্রশ্ন আছে। পেশা বা খাদ্যাভ্যাস যে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, এটা তো আমরা সবাই জানি, বোঝা যায়। কিন্তু একজন মানুষের নৈতিক চরিত্র বা তার সামাজিক সম্পর্ক, এটা কিভাবে তার হাঁপানির মতো একটা শারীরিক রোগের কারণ খুঁজতে সাহায্য করতে পারে, এটা তো প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা। এখানেই তো হ্যানিম্যানের দর্শনের বিশেষত্ব। তিনি বিশ্বাস করতেন মানুষ শুধু কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের যোগফল নয়, হুম। তার মন, আবেগ, শরীর সব একে অপরের সাথে জড়িয়ে আছে। ধরা যাক, একজন মানুষ ক্রমাগত মানসিক চাপের মধ্যে আছেন, তার পারিবারিক সম্পর্কে অশান্তি, এই যে দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা, এটা তার জীবনী শক্তিকে দুর্বল করে দেয়। আচ্ছা। আর তখন শরীরে লুকিয়ে থাকা কোনো রোগ প্রবণতা বাইরে প্রকাশ পেতে শুরু করে। তাই রোগের পুরো ছবিটা পেতে হলে মানুষটার জীবনের গল্পটাও জানতে হবে। ওই গল্পটাই হলো শেকড়ের সন্ধান আর কি। আচ্ছা আচ্ছা, এবার বিষয়টা আরও পরিষ্কার হলো। কিন্তু এই মায়াজাম শব্দটা, এটা নিয়ে আমার সবচেয়ে বেশি কৌতূহল। শুনতে কেমন যেন একটু রহস্যময় লাগছে, তাই না? প্রায় আধ্যাত্মিক একটা ব্যাপার মনে হয়। হ্যাঁ, শব্দটা একটু অন্যরকম।
কিন্তু আধুনিক বিজ্ঞানের দিক থেকে দেখলে এই অদৃশ্য শক্তি বা মায়াজমের ধারণাটা তো বেশ অবৈজ্ঞানিক শোনায়। হ্যানিম্যান ঠিক কিসের ভিত্তিতে এত বড় একটা সিদ্ধান্ত এসেছিলেন? আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। আজকের দিনে দাঁড়িয়ে অদৃশ্য শক্তি কথাটা শুনলে অবৈজ্ঞানিক মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু আমাদের বুঝতে হবে, হ্যানিম্যান এই সিদ্ধান্তে কোনো আধ্যাত্মিক অনুপ্রেরণা থেকে আসেননি, এসেছিলেন তার দীর্ঘ ১২ বছরের ক্লিনিক্যাল পর্যবেক্ষণ থেকে। ১২ বছর? হ্যাঁ, তিনি দেখছিলেন বহু রোগী খুব স্বাস্থ্যকর জীবনযাপন করছে, ভালো খাবার খাচ্ছে, কিন্তু তারপরেও তাদের দীর্ঘস্থায়ী রোগ সারছে না। তখন তিনি এই হাইপোথিসিস তৈরি করেন যে এর পেছনে নিশ্চয়ই এমন কোনো গভীর কারণ আছে যা শুধু জীবনযাত্রার ভুলের জন্য হচ্ছে না। এটা একটা অভ্যন্তরীণ, অদৃশ্য কিন্তু গতিশীল কারণ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরেও বাহিত হতে পারে। তিনি আসলে একটা প্যাটার্ন খুঁজে পেয়েছিলেন। বলতে পারেন, হ্যানিম্যান প্রথম দিকের চিকিৎসকদের মধ্যে একজন, যিনি বলেছিলেন যে আমাদের অসুস্থতার ইতিহাসটা বিচ্ছিন্ন কিছু ঘটনা নয়, বরং এটা আমাদের শরীরে লেখা একটা লম্বা গল্প। শরীরে লেখা একটা দীর্ঘ গল্প, এই ধারণাটা খুব শক্তিশালী। তার মানে একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনযাত্রার সাথে এই মায়াজমের গভীর সম্পর্ক আছে। যেমনটা একটু আগে বলছিলেন, তার সামাজিক সম্পর্ক কেমন, পারিবারিক জীবনে সে সুখী কিনা, এই সব কিছুই ওই অদৃশ্য কারণকে প্রভাবিত করতে পারে। একদম। আর এখানেই সোর্সের একটা লাইন খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে, রোগ এবং এর মৌলিক কারণ দুটি একই সূত্রে গাঁথা, যদিও উভয়ের মধ্যে মিল নেই এবং কখনো কখনো একই রূপও ছাড়ে না। একটু বুঝিয়ে বললে ভালো হয়। এর মানে হল, মায়াজম এবং রোগের বাহ্যিক লক্ষণ এই দুটো আলাদা দেখতে হতে পারে, কিন্তু তারা একে অপরের সাথে যুক্ত। ধরা যাক, মূল কারণ বা মায়াজমটা এক, কিন্তু এর প্রকাশ চর্মরোগ, হাঁপানি বা মানসিক অবসাদের মতো বিভিন্ন রূপে হতে পারে। ও আচ্ছা। মানে রোগের প্রকাশ আর তার মূল কারণ সবসময় একরকম দেখতে হয় না। একটা গাছের শেকড় যেমন মাটির নিচে অদৃশ্য থাকে, কিন্তু তার ফল বা ফুল দেখেই আমরা গাছটাকে চিনি। ঠিক। মায়াজম হলো সেই শেকড়, আর রোগগুলো হলো তার ফল বা ফুল। বিষয়টা ক্রমশ জটিল এবং আকর্ষণীয় হয়ে উঠছে। তাহলে কি এই মায়াজমের কোনো প্রকারভেদ আছে, নাকি সব দীর্ঘস্থায়ী রোগের পেছনে একটাই অদৃশ্য কারণ কাজ করে? সোর্স অনুযায়ী হ্যানিম্যান তার পর্যবেক্ষণের মাধ্যমে ৩টি প্রধান এবং স্থায়ী মায়াজমের কথা বলেছেন। ৩টি? হ্যাঁ, প্রথম এবং প্রধান হল সোরা মায়াজম বা পিজোরা, দ্বিতীয়টি হল সিফিলিটিক মায়াজম বা সিফিলিটিক, আর তৃতীয়টি হল সাইকটিক মায়াজম বা সাইকটিক। সোরা, সিফিলিটিক এবং সাইকটিক। এই তিনটিকেই সমস্ত নন ভেনিরিয়াল মানে অযৌনবাহিত চিররোগের মূল ভিত্তি হিসেবে দেখা হয়। আচ্ছা, এই নামগুলো তো বেশ সংকীর্ণ, বেশ স্পেসিফিক। শুধু নাম না বলে যদি এগুলোর বৈশিষ্ট্য একটু ব্যাখ্যা করা হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অবশ্যই। সোরা শব্দটা এসেছে গ্রিক শব্দ পিসোরা থেকে, যার মানে খোসপাচড়া বা চুলকানি। হ্যানিম্যানের মতে এটাই হল সমস্ত মায়াজমের জননী। মায়াজমের জননী? হ্যাঁ, এর মূল বৈশিষ্ট্য হল অভাব বা ফাংশনাল ডিস্টার্বেন্স, অর্থাৎ যেখানে শরীরের কোনো স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে কিন্তু কোনো গঠনগত পরিবর্তন বা ধ্বংস হচ্ছে না। যেমন ধরুন চুলকানি, অ্যালার্জি, অপুষ্টি বা বিভিন্ন ধরনের স্নায়ুবিক দুর্বলতা। আচ্ছা। এরপর আসে সিফিলিটিক মায়াজম। এর মূল বৈশিষ্ট্য হল ধ্বংস বা ডিস্ট্রাকশন, যেখানে শরীরের টিস্যু বা অঙ্গের ক্ষয় হয়, আলসার বা ঘা তৈরি হয়। এটি একটি ধ্বংসাত্মক প্রক্রিয়া। আর সাইকোটিক? আর শেষে হল সাইকোটিক মায়াজম। এর মূল বৈশিষ্ট্য হল অতিরিক্ত বৃদ্ধি বা ওভারগ্রোথ, যেমন আঁচিল, টিউমার বা শরীরের যে কোনো অস্বাভাবিক বৃদ্ধি। বাহ, দারুণভাবে ব্যাখ্যা করলেন। সহজ করে বললে, সোরা হল অভাব, সিফিলিটিক হল ধ্বংস, আর সাইকোটিক হল অতিরিক্ত। এই তিনটি হল রোগের মূল প্যাটার্ন। এই ব্যাখ্যাটা চমৎকার, কিন্তু সোরা মায়াজমের উৎস সম্পর্কে সোর্সে যা লেখা আছে তা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। সেখানে বলা হয়েছে যে খোসপাচড়ার মতো একটা সাধারণ চর্মরোগকে যদি অবহেলা করা হয় বা কোনো মলম দিয়ে বাইরে থেকে সারানোর চেষ্টা করা হয়, ভুল চিকিৎসা করা হয়। হ্যাঁ,
হ্যাঁ, ভুল চিকিৎসা করা হয় তাহলে সেই রোগটা নাকি শরীরের ভেতরে চাপা পড়ে যায় এবং তা থেকেই সোরা মায়াজামের উৎপত্তি হয়। আর এই সোরাই নাকি পরে অসংখ্য জটিল চিররোগের কারণ হয়ে দাঁড়ায়। এটা তো বেশ চমকপ্রদ একটা ধারণা। হ্যাঁ, এবং এটাই হ্যানিম্যানের তত্ত্বের অন্যতম বিতর্কিত এবং বলা যেতে পারে বিপ্লবী একটা দিক। তার মতে চর্মরোগ আসলে কোনো সাধারণ স্থানীয় রোগ নয়। তাহলে কি? এটা শরীরের ভেতরের কোনো বিশৃঙ্খলার বাইরের প্রকাশ। যখন আমরা মলম বা এই জাতীয় কিছু দিয়ে সেই প্রকাশকে জোর করে দাবিয়ে দিই, তখন আমরা আসলে রোগের লক্ষণটাকে শুধু অদৃশ্য করে দিই, মূল রোগটাকে নয়। সেই চাপা পড়া রোগের শক্তিটা তখন শরীরের ভেতরে থেকে যায় এবং আরও গুরুত্বপূর্ণ কোনো অঙ্গে, যেমন ফুসফুস, হৃৎপিণ্ড বা মস্তিষ্কে গিয়ে নতুন এবং আরও জটিল রোগ তৈরি করে। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। আমি একটা কাল্পনিক উদাহরণ দিই। ধরুন, একজন রোগীর বছরের পর বছর ধরে মাইগ্রেনের সমস্যা কিছুতেই সারছে না। তার পুরো ইতিহাস ঘেঁটে জানা গেল ছোটবেলায় তার মারাত্মক একজিমা ছিল, যা খুব শক্তিশালী মলম দিয়ে সারানো হয়েছিল। হ্যানিম্যানের দর্শন অনুযায়ী এই দুটি ঘটনার মধ্যে একটা গভীর যোগসূত্র থাকতে পারে। যে ওই অবদমিত চর্মরোগী? হ্যাঁ, ওই অবদমিত চর্মরোগী হয়তো পরে মাইগ্রেনের রূপে আত্মপ্রকাশ করেছে। তাহলে এর চিকিৎসা পদ্ধতিটা কেমন? যদি মায়াজামি মূল কারণ হয়, তাহলে কি শুধু মায়াজামের বিরুদ্ধে একটা ওষুধ দিলেই সব সেরে যাবে? যেমন সোরা মায়াজামের জন্য একটা নির্দিষ্ট ওষুধ বা সিফিলিটিকের জন্য আরেকটা? না না, বিষয়টা এতটা সরল নয়। আর এখানেই এই চিকিৎসা পদ্ধতির সূক্ষ্মতাটা লুকিয়ে আছে। সোর্সে খুব পরিষ্কার বলা আছে যে সরাসরি শুধু মায়াজামের নামের উপর ভিত্তি করে ওষুধ দিয়ে কোনো লাভ হয় না। কেন? কারণ মায়াজাম কোনো স্থূল বস্তু নয়। এটি একটি গতিশীল শক্তি বা প্রবণতা যা প্রত্যেক ব্যক্তির মধ্যে ভিন্নভাবে প্রকাশ পায়। তাই এর চিকিৎসাও হতে হবে ব্যক্তিভিত্তিক। আচ্ছা। চিকিৎসকের প্রধান কাজ হল রোগীর সম্পূর্ণ ইতিহাস, মানে পুঙ্খানুপুঙ্খভাবে জানা। এর মধ্যে তার অতীতের সমস্ত অসুস্থতা, তার পারিবারিক রোগের ইতিহাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার চরিত্রগত রোগ লক্ষণগুলো খুঁজে বের করা। এই চরিত্রগত লক্ষণ, এই জিনিসটা ঠিক কি? এটা তো চিকিৎসার একেবারে কেন্দ্রে রয়েছে বলে মনে হচ্ছে। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। খুব ভালো প্রশ্ন। চরিত্রগত লক্ষণ হল সেই সব লক্ষণ যা একজন রোগীকে অন্যজন থেকে আলাদা করে। ধরা যাক, দুজন রোগীরই হাঁপানির সমস্যা। রোগের নাম কিন্তু এক। ঠিক। কিন্তু একজন হয়তো ঠান্ডা খোলা বাতাসে আরাম পায় এবং মধ্যরাতের পর তার কষ্ট বাড়ে। সে হয়তো খুব শীতকাতর এবং মানসিকভাবে খুব উদ্বিগ্ন। অন্যজন আবার গরমে কষ্ট পায়, তার বুক চাপা ভাবটা বিকেলে বাড়ে এবং সে খুব খিটখিটে স্বভাবের। এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো, কিসে কষ্ট বাড়ে বা কমে, দিনের কোন সময়ে বাড়ে, রোগীর মানসিক অবস্থা, তার পছন্দ অপছন্দ, এইগুলোই হল চরিত্রগত লক্ষণ। ও। এই লক্ষণগুলোই রোগীর ভেতরের মায়াজমের আসল ছবিটা তুলে ধরে এবং সঠিক ওষুধ নির্বাচনে সাহায্য করে। তাহলে তো আমরা আবার সেই প্রথম জায়গাতেই ফিরে এলাম। এর মানে হলো, শুরুতে আমরা যে বিষয়গুলোর কথা বলেছিলাম, মানে রোগীর পেশা, তার মানসিক গঠন, তার সামাজিক সম্পর্ক, তার অভ্যেস, একদম। এই সব খুঁটিনাটি তথ্যই আসলে তার চরিত্রগত লক্ষণ খুঁজে বের করার জন্য জরুরি। এই তথ্যগুলো বিচ্ছিন্ন নয়, বরং একটা সম্পূর্ণ পাজেলের এক একটা টুকরো। একেবারে তাই। চিকিৎসার চূড়ান্ত ধাপটি হল রোগীর মধ্যে যে মায়াজানটি সক্রিয় রয়েছে এবং তা যেভাবে চরিত্রগত লক্ষণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, ঠিক সেই লক্ষণ সমষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ একটি ওষুধ প্রয়োগ করা। মানে সিম্পটম ম্যাচিং। হ্যাঁ, তবে আরও গভীরে। এমন একটি ওষুধ বেছে নিতে হবে যা একজন সুস্থ মানুষের শরীরে প্রয়োগ করলে ঠিক একই রকম লক্ষণ তৈরি করতে পারে। এই সাদৃশ্যের ভিত্তিতে ওষুধ দিলেই স্থায়ী আরোগ্য সম্ভব বলে মনে করা হয়। সোর্সের ভাষায়, কারণ উক্ত বিশেষত্ব জ্ঞাপক লক্ষণগুলো রোগীদেহের মায়াজমের প্রতিনিধিত্ব করে, তাই চিকিৎসাটা হয় ব্যক্তির রোগের নামে নয়। নানুন, আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যে মূল বিষয়গুলো পেলাম তা যদি সংক্ষেপে বলি, প্রথমত আমরা চিরস্থায়ী রোগের একটা মৌলিক কারণ হিসেবে মায়াজমের ধারণা সম্পর্কে জানলাম, যা রোগের লক্ষণের চেয়েও গভীরে থাকা একটা প্রবণতাকে নির্দেশ করে। হ্যাঁ।
দ্বিতীয়ত, আমরা দেখলাম যে একজন রোগীকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে শুধু তার শারীরিক লক্ষণের উপর নির্ভর না করে তার মানসিক, আবেগিক এবং জীবনযাত্রার সমস্ত দিককে বিশ্লেষণ করা কতটা জরুরি। একদম। এবং সবশেষে আমরা সোরা, সিফিলিটিক এবং সাইকটিক এই ৩ প্রকার মায়াজমের ধারণা পেলাম এবং জানলাম কিভাবে তাদের বৈশিষ্ট্য, অভাব, ধ্বংস এবং অতিরিক্ত বৃদ্ধি রোগের বিভিন্ন প্যাটার্ন তৈরি করে। এই আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই নির্দিষ্ট চিকিৎসা দর্শনের বাইরে গিয়েও যদি আমরা ভাবি, আমাদের দীর্ঘমেয়াদী শারীরিক সুস্থতার ওপর আমাদের ব্যক্তিগত ইতিহাস, আমাদের কাজ, আমাদের সম্পর্ক, আমাদের অতীতের চাপা কষ্ট বা ঘটনাগুলো আসলে কতটা গভীর প্রভাব ফেলে। এটা একটা ভাবার মতো বিষয়। শুধু শরীর নয়, আমাদের জীবনের সম্পূর্ণ গল্পটাই যে আমাদের স্বাস্থ্যের ওপর একটা ছাপ ফেলে যায়, এবং সেই ছাপকে না বুঝে হয়তো পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়। এটা হয়তো আজকের যুগেও ভেবে দেখার মতো একটা বিষয়।